হুম, তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে এখন সামনে যে পরীক্ষা সেগুলো কাট ফাইনাল বেসড হবে। ঠিক আছে, তোমাদের টিউটোরিয়াল ক্লাসে যদি সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়ানো শেষ হয়, এটার উপর একটা কাট ফাইনাল হয়ে যাবে। আমরা আমাদের মতো করে এগাবো। আর সেকেন্ড টার্ম সম্পর্কিত যে সিদ্ধান্তটা, এটা প্রিন্সিপাল অফিস থেকে আসবে। ঠিক আছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি, কার্ডগুলো কমপ্লিট করে কার্ড ফাইনাল নেওয়া। আর তোমাদের একটা টপিক শেষ হলে অ্যাটেন্ড হয়ে যাবে। ঠিক আছে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, মেডিকেল সায়েন্সে পরীক্ষা দিয়ে চলতে হবে। ওকে, তো রেজাল্ট যেহেতু আমাদের আল্লাহর রহমতে ভালো হচ্ছে, তো আমরা যেভাবে তোমাদেরকে বলি এভাবে চলো, দেখবে তোমাদের রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে, তো আমি তো আমার ক্লাসটা শুরু করি। আমি লাস্ট ক্লাসে ছিলাম অ্যান্টিজেনে, তাহলে আজকে অ্যান্টিজেনটুকু কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ, আর এটা জুমের কপি, তোমাদের ব্রেকডাউন হবে না। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। মাইকটা মিউট স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে অ্যান্টিজেন তুমি কাকে বলবা? অ্যান্টিজেন তাকেই বলবা যার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, আর এই অ্যান্টিবডিটা ওই স্পেসিফিক অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে। তাহলে এখন একটা ব্যাকটেরিয়ার ছবি দেখা যাচ্ছে। এই ব্যাকটেরিয়ার সেল ওয়াল একটা এসেনশিয়াল স্ট্রাকচার, তার বাইরে কিছু নন এসেনশিয়াল স্ট্রাকচার দেখা যাচ্ছে, লাইক ফ্লাজেলা, ফিমব্রিয়া। ওকে, তাহলে এই ফ্লাজেলা, ফিমব্রিয়া, সেল ওয়াল, তিনটার এগেনস্টে দেখো অ্যান্টিবডি তৈরি হয়েছে। আর এই অ্যান্টিবডি গুলো কিন্তু বাইন্ড করছে। যেটা সেল ওয়ালের এগেনস্টে তৈরি হয়েছে সেটা সেল ওয়ালের সাথে বাইন্ড করলো, যেটা ফিমব্রিয়ার এগেনস্টে তৈরি হয়েছে সেটা ফিমব্রিয়ার সাথে বাইন্ড করছে, যেটা ফ্লাজেলার এগেনস্টে তৈরি হয়েছে সেটা ফ্লাজেলার এগেনস্টে বাইন্ড করলো। ঠিক আছে, তাহলে এখন তুমি কি বলবা? সেল ওয়াল একটা অ্যান্টিজেন, ফ্লাজেলা একটা অ্যান্টিজেন, ফিমব্রিয়া একটা অ্যান্টিজেন। ওকে, এবং একটা স্পেসিফিক হতে হবে। ফ্লাজেলার এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে সেটা কিন্তু সেল ওয়ালের সাথে বাইন্ড করবে না। এই পয়েন্টটুকু তোমাদের মনে রাখতে হবে যে স্পেসিফিক। ঠিক আছে, কোভিড ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হবে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে বাইন্ড করবে না। ওকে, তাহলে স্পেসিফিক হতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটুকু মনে রাখতে হবে। অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়, আর ওই অ্যান্টিবডিটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে সেটাকে নিউট্রালাইজ করে দেবে, যাতে সে আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এই হচ্ছে কি অ্যান্টিবডির মূল কাজ। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে অ্যান্টিজেনকে আমরা দুই ভাগে ভাগ করছি, ইনফেকশাস, নন ইনফেকশাস। ঠিক আছে, নন ইনফেকশাস ম্যাটেরিয়াল যে কোনো ডাস্ট, পোলেন, বিভিন্ন রকম ফুড, তো সেটা নিয়ে আমরা বেশি উচ্চবাচ্য করি না, আমরা ইনফেকশাস ম্যাটেরিয়াল নিয়ে বেশি কথা বলি। তারপরে এটা তোমরা সবাই জানো, এটা আমি কয়েকবার করে পড়াইছি, যে
ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। অ্যান্টিজেন থেকে যদি আমি একটা কোশ্চেন করি, আমরা যে কোনো টিচার একটা কোশ্চেন করে, সেটা হবে ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। ঠিক আছে? ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন কথাটার মানে হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়া অফ এ ভ্যাকসিন। ওকে, আমরা ভ্যাকসিন দেওয়ার পরে তার এগেইনস্টে অ্যান্টিবডি যদি তৈরি না হয়, ভ্যাকসিন দেওয়ার পরে যদি অ্যান্টিবডি তৈরি না হয়, তাহলে ভ্যাকসিন দেওয়ার কোনো লক্ষ্য মানে কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে? আমি কোভিড ভ্যাকসিনটুকু দিলাম, এখন এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় নাই, তাহলে আর ভ্যাকসিন দিয়ে লাভ কি? ঠিক আছে? ওই জন্য এমন ভাবে ভ্যাকসিন তৈরি করতে হয় যার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, স্পেসিফিক অর্গানিজমের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। সো এই ভ্যাকসিনের কিছু ক্রাইটেরিয়া থাকে, ওই জিনিসটাকে বলা হচ্ছে ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। একটা অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে তার বিপক্ষে যেমন অ্যান্টিবডি তৈরি হয়, একটা ভ্যাকসিন দেওয়ার পরও তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। ঠিক আছে? তো ক্রাইটেরিয়া গুলো কি? ফরেননেস, হাই মলিকুলার ওয়েট, কেমিক্যাল কমপ্লেক্সিটি, ডোজ এন্ড রুট, জেনেটিক কনস্টিটিউশনস, প্রেজেন্স অফ এপিটোপ। এই কয়েকটা পয়েন্ট সবাইকে মনে রাখতে হবে, আর এগুলোর ডেসক্রিপশন গুলো কিন্তু আমি তোমাদেরকে আগের ক্লাসগুলোতে নোটে প্রোভাইড করছি, তো এটা একটু ভালো করে পড়ে নেবা। পয়েন্ট যে কয়েকটা পয়েন্ট বললাম, এই কয়েকটা পয়েন্টই ল্যান্স রিভিউতে দেওয়া আছে এবং এটাই তোমরা ফলো করবা, এর বাইরে কোনো কথা বলবো না। লাস্ট ক্লাসে তোমাদেরকে আমি এপিটোপ, প্যারাটোপ, এগ্রিটোপ এই তিনটা জিনিস পড়াইছি, এগুলো এখন আর পড়াবো না। আমরা চলে গেলাম ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন, প্রথমে আমরা যেটা বললাম, অ্যান্টিজেনকে আমরা আসলে ইনফেকশাস, নন ইনফেকশাস দুই ভাগে ভাগ করছি। ঠিক আছে? কিন্তু আমাদের রিয়েল যেটা ক্লাসিফিকেশন, ওই ক্লাসিফিকেশনে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, লাইক অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার, অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, অ্যাকর্ডিং টু সোর্স, অ্যাকর্ডিং টু এপিটোপ, অন দ্য বেসিস অফ পটেন্সি। এই যে পাঁচটা ক্লাসিফিকেশন, এই পাঁচটা ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার কি কি হতে পারে? প্রোটিন, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, লিপিড। আমরা এখানে বেসিক্যালি ইনফেকশাস, যেটা ইনফেকশাস অ্যান্টিজেন সেটা নিয়ে আলোচনা করব। তা আমরা যেমন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দ্বারা তৈরি, একইভাবে মাইক্রো অর্গানিজম গুলোই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট দিয়েই তৈরি। ঠিক আছে? সো অ্যাকর্ডিং টু কেমিক্যাল নেচার এভাবে ভাগ করা হয়েছে, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, তার পাশাপাশি নিউক্লিক অ্যাসিড। এদের মধ্যে গুড অ্যান্টিজেনের ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো প্রোটিন ইন নেচার, সেগুলাই সবার আগে আসে। যেসব অ্যান্টিজেন প্রোটিন ইন নেচার, তাদের এগেনস্টেই সব থেকে ভালো অ্যান্টিবডি তৈরি হয়। অ্যাকর্ডিং টু মোড অফ অ্যাকশন, থাইমাস ডিপেন্ডেন্ট, থাইমাস ইন্ডিপেন্ডেন্ট। অ্যাকর্ডিং টু সোর্স, এক্সোজেনাস, এন্ডোজেনাস। আর অ্যাকর্ডিং টু এপিটোপ, ইউনিডিটারমিনেন্ট, ইউনিভ্যালেন্ট, ইউনিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট, মাল্টিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট। এগুলো আমি বুঝাই দেবো। অন দ্য বেসিস অফ পটেন্সি, কনভেনশনাল অ্যান্টিজেন, সুপার অ্যান্টিজেন। এই সুপার অ্যান্টিজেনটা কিন্তু পরীক্ষায় শর্ট নোট হিসাবে প্রায় আসে। তাহলে এখন দেখো ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার। কি বললাম? প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, আরেকটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? সো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, আমি শুধু এটাই বলতেছি, প্রোটিন হচ্ছে গিয়ে সব থেকে ভালো অ্যান্টিজেন, প্রোটিনের এগেইনস্টে সব থেকে ভালো অ্যান্টিবডি তৈরি হয়। অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন, টি ডিপেন্ডেন্ট, টি ইন্ডিপেন্ডেন্ট। এখন টি ডিপেন্ডেন্ট কি, টি ইন্ডিপেন্ডেন্ট কি, এটা আমাদেরকে বুঝতে হবে। যেসব অ্যান্টিজেন which require help from T lymphocyte for the induction of immune response is called T dependent antigen বা thymus dependent antigen. That means আমরা যদি আমাদের একটা মিনিট, একটা ফরেন বডি প্রবেশ করার পরে সেটাকে ম্যাক্রোফেজ এনগালফ করে। ঠিক আছে? তাহলে ম্যাক্রোফেজ হচ্ছে কি একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওই ম্যাক্রোফেজটা কি করে? MSC2 এর মাধ্যমে হেল্পার টি সেলের কাছে অ্যান্টিজেনটুকুকে প্রেজেন্ট করে। ঠিক আছে?
তাহলে দেখা যাচ্ছে যেসব অ্যান্টিজেন গুলো প্রোটিন ইন নেচার ওগুলা নর্মালি টি ডিপেন্ডেন্ট। দ্যাট মিনস একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাদেরকে এনগালফ করলো এবং হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করলো, আর হেল্পার টি সেল কি করলো, ইমিউন রেসপন্সটুকু স্টার্ট করে দিল। ওকে, তাহলে এখানে ক্রাইটেরিয়া গুলো কি কি? এখানে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগবে লাইক ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, হেল্পার টি সেল লাগবে। এমএসসির মাধ্যমে হেল্পার টি সেল হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। আর দেখা যাচ্ছে যেগুলো প্রোটিন ইন নেচার ওগুলাকে এভাবেই প্রেজেন্টেশন করা হয়। তাহলে যেসব অ্যান্টিজেন প্রোটিন ইন নেচার সেগুলো হচ্ছে কি থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। যেসব অ্যান্টিজেন প্রোটিন ইন নেচার সেগুলাই হচ্ছে থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কোনগুলো? তোমরা সবাই জানো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটা, ম্যাক্রোফেজ, বি সেল এবং ডেনড্রাইটিক সেল। ঠিক আছে, তাহলে বি লিম্ফোসাইট সে নিজেও একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ওকে, তোমরা যদি মেকানিজম অফ ইমিউন রেসপন্সটা দেখো, ম্যাক্রোফেজ কি করে, একটা অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করে। হেল্পার টি সেল প্রেজেন্ট করার পরে হেল্পার 1 এবং হেল্পার 2 দুই ভাগে ভাগ হয়ে যায়। হেল্পার 1 কি করে, হেল্পার 1 সাইটোটক্সিক টি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করে, আর হেল্পার 2 কি করে, ইন্টারলিউকিন 4-5 রিলিজ করে, বি সেলকে অ্যাক্টিভেট করে, বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয়, প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। ঠিক আছে, তাহলে বি লিম্ফোসাইট কিন্তু হেল্পার টি সেল দ্বারা অ্যাক্টিভেট হতে পারে, অথবা সে নিজেই যদি কোনো অ্যান্টিজেনের সাথে এনকাউন্টার হয়, যদি সে নিজে কোনো অ্যান্টিজেনকে এনগালফ করে ফেলে, তখন কি করে, হেল্পার টি সেলের সাহায্য লাগতেছে না, ওই বি সেলটা প্লাজমা সেলে কনভার্ট হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, তো দেখা যাচ্ছে যে যেসব অ্যান্টিজেন কার্বোহাইড্রেট ইন নেচার সেগুলোর ক্ষেত্রে ওই হেল্পার টি সেলের সাহায্য লাগে না, ওদেরকে বি সেল নিজেই এনগালফ করে এবং কি করে, বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে ওই ধরনের মানে কার্বোহাইড্রেট জাতীয় অ্যান্টিজেন গুলোকে বলা হয় থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। দ্যাট মিনস এগুলো টি লিম্ফোসাইটের কোনো হেল্প লাগে না, তারা বি লিম্ফোসাইটের মাধ্যমে আলটিমেটলি ইন্ডাকশন অফ ইমিউন রেসপন্স করতে পারে। তাহলে একটা কথা মনে রাখতে হবে, থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন গুলা প্রোটিন ইন নেচার, থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন গুলা কার্বোহাইড্রেট ইন নেচার। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, আচ্ছা, অন দ্য বেসিস অফ সোর্স এক্সোজেনাস এন্ড এন্ডোজেনাস। তাহলে এক্সোজেনাস কাকে বলবো, এন্ডোজেনাস কাকে বলবো? তাহলে দেখো, এক্সোজেনাস অ্যান্টিজেন, মনে করো একটা ব্যাকটেরিয়া তোমার স্কিন পেনিট্রেশন করে প্রবেশ করলো। ঠিক আছে, স্কিনের নিচে আছে ডেনড্রাইটিক সেল, ওই ডেনড্রাইটিক সেল কি করলো, ওই ব্যাকটেরিয়াটাকে এনগালফ করলো, প্রসেস করলো, প্রেজেন্ট করলো। কার কাছে প্রেজেন্ট করলো? টি লিম্ফোসাইটের কাছে। এবং কি করলো, প্রেজেন্টেশনের জন্য কিছু স্টেপ আছে। এক্সোজেনাস অ্যান্টিজেন, মনে করো ব্যাকটেরিয়াকে এনগালফ করার পরে তাকে কি করবে, টুকরা টুকরা করবে। ঠিক আছে, এদেরকে বলা হয় ডিগ্রেডেড ইনটু পেপটাইড। আমি তোমাদেরকে আগেই বলছি যেগুলো প্রোটিন ইন নেচার, যেসব অ্যান্টিজেন প্রোটিন ইন নেচার সেগুলা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মাধ্যমে, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেলের মাধ্যমে টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট হয়। তাহলে দেখো একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, এটা ম্যাক্রোফেজ বা ডেনড্রাইটিক সেল, ব্যাকটেরিয়াটাকে এনগালফ করার পরে তাকে ডিগ্রেড করে দিল, টুকরা টুকরা করে দিল। তাহলে প্রোটিন যদি টুকরা টুকরা হয় সেটা পেপটাইডে পরিণত হবে। তারপরে কি হলো, ওই পেপটাইডটুকু সেল সারফেসে চলে আসলো, তার মাধ্যমে চলে আসলো MSC2 প্রোটিনের মাধ্যমে। ঠিক আছে, এবং এই অ্যান্টিজেনটা রেকগনাইজড বাই CD4 পজিটিভ টি সেল, CD4 পজিটিভ টি সেল। ঠিক আছে, তাহলে এই যে একটা সুন্দর প্রেজেন্টেশন দেখলা, এটা এক্সোজেনাস অ্যান্টিজেন, একটা ব্যাকটেরিয়া। ওকে, কারণ এটা বাইরে থেকে সেলের ভিতরে ঢুকছে। ওকে, আবার তুমি যদি এন্ডোজেনাস অ্যান্টিজেন দেখো,
তাহলে সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে। ভিন্নতা কি? আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে কিছু অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয়, প্রত্যেকটা সেলের ভিতরে কিছু অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হতে পারে, অথবা একটা ভাইরাস সেলকে যদি ইনফেক্ট করে সে তার নিজস্ব কিছু প্রোটিন তৈরি করে, ঠিক আছে? এগুলো কোনোটাই আমার নর্মাল প্রোটিনের মধ্যে পড়ে না। সো একটা অ্যাবনর্মাল প্রোটিন যদি তৈরি হয় সেলের ভিতরে, তখন সেটা কি হয়, সেটা সেলের মধ্যে ব্রেকডাউন হয়ে যায়, পেপটাইডে পরিণত হয়। আর ওই পেপটাইডটুকু ক্লাস 1 এমএসসি প্রোটিনের মাধ্যমে আলটিমেটলি সেল সারফেসে চলে আসে এবং সেটাকে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল রেকগনাইজ করে এবং কি করে, ওই সেলটাকে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল ডেস্ট্রয় করে ফেলে। ওকে, তো ভাইরাস হচ্ছে কি একটা ইন্ট্রাসেলুলার মাইক্রো অর্গানিজম। ভাইরাস হচ্ছে কি একটা ইন্ট্রাসেলুলার মাইক্রো অর্গানিজম। ওকে, সে সেল ছাড়া নিজেকে মানে কি করবো সার্ভাইভ করতে পারে না, তাকে কোনো না কোনো সেলের আশ্রয় থাকতে হয়। ওই জন্য ভাইরাসকে বলা হয় এন্ডোজেনাস অ্যান্টিজেন। একটা ব্যাকটেরিয়া সেলের বাইরে সার্ভাইভ করতে পারে, কিন্তু একটা ভাইরাসকে যদি তার রেপ্লিকেশন বংশবৃদ্ধি করতে হয় অবশ্যই সেল লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের সেলের ভিতরে কিছু অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হয় মাঝে মাঝে, ওই অ্যাবনর্মাল প্রোটিনগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে পেপটাইডে পরিণত হয় এবং প্রত্যেকটা সেলের কাছে ক্লাস 1 এমএসসি প্রোটিন থাকে। এই ক্লাস 1 এমএসসি প্রোটিনের মাধ্যমে সেটা সেল সারফেসে চলে আসে। আর CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল যদি দেখে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি হচ্ছে একটা সেলের মধ্যে, ওই সেলটাকে এসে সে ডিস্ট্রয় করে দেবে। অথবা একটা ভাইরাস এন্টার করলো, ওই ভাইরাসটাও ফ্র্যাগমেন্টে পরিণত হলো এবং MSC1 এর মাধ্যমে কি হলো, সেল সারফেসে প্রেজেন্ট হলো। CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল তাকে দেখলো, আইডেন্টিফাই করলো যে এই সেলটা ভাইরাস দ্বারা আক্রান্ত। তখন সে কি করবে, পারফোরিন এবং গ্রেনজাইম রিলিজের মাধ্যমে ওই সেলটাকে ডিস্ট্রয় করে দেবে। তাহলে এক্সোজেনাস অ্যান্টিজেন, এন্ডোজেনাস অ্যান্টিজেন, এই দুটো জিনিস তোমরা বুঝলা। এক্সোজেনাস অ্যান্টিজেন ব্যাকটেরিয়া, এন্ডোজেনাস অ্যান্টিজেন ভাইরাস, আর সেলের ভিতরে কিছু অ্যাবনর্মাল প্রোটিন। ওকে, এই দুটো পয়েন্ট মনে রাখলেই হয়ে যাবে। আর এই যে দুইটা প্রেজেন্টেশন দেখলা, এটা হচ্ছে গিয়ে কনভেনশনাল, এদেরকে আমরা আবার বলি কনভেনশনাল অ্যান্টিজেন, ঠিক আছে? কনভেনশনাল অ্যান্টিজেন, যে কোনো অ্যান্টিজেন কনভেনশনাল অ্যান্টিজেন কিন্তু প্রেজেন্ট হয় এভাবে। এই দুইটা প্রক্রিয়া, যে দুইটা প্রক্রিয়া তোমাদেরকে আমি এখন বললাম, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কনভেনশনাল অ্যান্টিজেন গুলো প্রেজেন্ট হয়। এবার দেখো অন দ্য বেসিস অফ এপিটোপ, অন দ্য বেসিস অফ এপিটোপ, আমরা অ্যান্টিজেনকে তিন ভাগে ভাগ করছি: ইউনিডিটারমিনেন্ট, ইউনিভ্যালেন্ট, ইউনিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট, মাল্টিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট। তাহলে এই জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, ওই জন্য একটা ছবি দিছি তোমাদেরকে। দেখো, এটা মনে করো একটা ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়ার কাছে একটা ফ্লাজেলা আছে, ঠিক আছে? তাহলে ওই ব্যাকটেরিয়াকে আমি বলবো অন দ্য বেসিস অফ এপিটোপ ইউনিডিটারমিনেন্ট, ইউনিভ্যালেন্ট। ইউনি মানে এক, তোমরা সবাই জানো। তাহলে এটা একটা ব্যাকটেরিয়া, তার একটা ফ্লাজেলা আছে, ইউনিডিটারমিনেন্ট, ইউনিভ্যালেন্ট। তারপরে দেখো এটা, এটা একটা ব্যাকটেরিয়া, তার অনেকগুলো ফ্লাজেলা আছে, অনেকগুলো ফ্লাজেলা আছে। তাহলে ইউনিডিটারমিনেন্ট, মাল্টিভ্যালেন্ট, মানে সেম জিনিস অনেকগুলা। আরেকটা ব্যাকটেরিয়া যার কাছে কি থাকে, ফ্লাজেলা থাকে, ফিমব্রিয়া থাকে, ক্যাপসুল থাকে, তাহলে তাকে বলবো মাল্টিডিটারমিনেন্ট, মাল্টিভ্যালেন্ট। তাহলে তোমরা জাস্ট এই তিনটা পয়েন্ট নিয়ে মনে রাখবা। এই জিনিসটা পরীক্ষায় খুব একটা জিজ্ঞেস করা হয় না, রিটেনে বেশি আসে। তাহলে এখানে আমি যেভাবে বলছি এভাবে মনে রাখো। একটা ব্যাকটেরিয়া, তার একটা ফ্লাজেলা, ইউনিডিটারমিনেন্ট, ইউনিভ্যালেন্ট। একটা ব্যাকটেরিয়া, তার অনেকগুলো ফ্লাজেলা, ইউনিডিটারমিনেন্ট, মাল্টিভ্যালেন্ট। একটা ব্যাকটেরিয়া, তার কাছে ফ্লাজেলা থাকে, ফিমব্রিয়া থাকে, ক্যাপসুল থাকে।
ওকে, তাহলে তাকে বলবো মাল্টি ডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট। তাহলে এই তিনটা পয়েন্ট মনে রাখলেই হবে, ঠিক আছে? এটা বেসিক্যালি রিটেনে আছে, ভাইভাতে এত বেশি জিজ্ঞেস করে না। এবার অন দ্য বেসিস অফ পোটেন্সি কনভেনশনাল অ্যান্টিজেন, সুপার অ্যান্টিজেন, এটা ইম্পর্টেন্ট। সুপার অ্যান্টিজেন পরীক্ষায় প্রায় আসে, ভাইভাতে জিজ্ঞেস করে। তাহলে দেখো, আমরা একটা ফরেন বডি শরীরে প্রবেশ করলো, ঠিক আছে? একটা তুমি তোমার আঙ্গুলে একটা কাটার খোঁচা খেলো, তাহলে কাটার মাথায় অনেকগুলো মাইক্রো অর্গানিজম থাকে, অনেক ব্যাকটেরিয়া থাকে। তাহলে খোঁচা খাওয়ার পরে কি হবে? জাস্ট স্কিনের নিচে ডেনড্রাইটিক সেল থাকে, ম্যাক্রোফেজ থাকে। হয় ডেনড্রাইটিক সেল নয় ম্যাক্রোফেজ কি করবে, ওখানে যে ব্যাকটেরিয়াগুলো ডিপোজিট হয়েছে সেগুলোকে এনগালফ করবে। এনগালফ করে তারা লিম্ফেটিক সিস্টেমের মাধ্যমে নিয়ার বাই লিম্ফ নোডে, কাছাকাছি লিম্ফ নোডে চলে যাবে। কাছাকাছি লিম্ফ নোডে চলে যাওয়ার পরে তারা কি করবে, ওখানে গিয়ে দেখবে অনেকগুলো লিম্ফোসাইট বসে আছে। ওখানে টি লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট থাকে। তো তারা কি করবে, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, সেটা ম্যাক্রোফেজ হতে পারে, ডেনড্রাইটিক সেল হতে পারে, সেই মাইক্রো অর্গানিজম যেটাকে সে এনগালফ করছিল সেটাকে সে টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করবে। কোথায় প্রেজেন্ট করবে? লিম্ফ নোডের মধ্যে। লিম্ফ নোডের মধ্যে টি লিম্ফোসাইট থাকে, বি লিম্ফোসাইট থাকে, আগে থেকে কিছু ডেনড্রাইটিক সেল থাকে, আগে থেকে কিছু ম্যাক্রোফেজ থাকে, এগুলো ওখানে জমাই থাকে। সো মাইক্রো অর্গানিজমটাকে তারা কি করলো, ফ্র্যাগমেন্টের মাধ্যমে ফ্র্যাগমেন্ট করে টি লিম্ফোসাইটের কাছে প্রেজেন্ট করলো, ঠিক আছে? তারপরে টি লিম্ফোসাইট মেকানিজম অফ ইমিউন রেসপন্স, যেটা নর্মালি পড়াইছি, সেই রেসপন্সটুকু স্টার্ট করে দিল। ওকে, এটাই হচ্ছে গিয়ে কনভেনশনাল অ্যান্টিজেন। সে একটা নর্মাল প্রসেসিং এর মাধ্যমে প্রেজেন্ট হলো। এখন সুপার অ্যান্টিজেনটা একটু ভিন্ন রকম। সুপার অ্যান্টিজেনটা কনভেনশনাল অ্যান্টিজেনের মতো প্রসেসিং এর মাধ্যমে প্রেজেন্টেশন হয় না। তারা কি করে, তারা ডাইরেক্টলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের MSC2 এবং টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফেলে। দেখো, ডাইরেক্টলি বাইন্ড করে ফেলে, তারা বাইরে থেকে ঢুকে ডাইরেক্টলি এই দুটার সাথে বাইন্ড করে ফেলে লিম্ফ নোডে গিয়ে। ওকে, তাহলে দেখা যায় যে তারা যখন বাইন্ড করে ফেলে MSC2 এবং টি সেল রিসেপ্টর অফ হেল্পার টি সেল, তখন আমাদের হেল্পার টি সেল প্রচুর পরিমাণে সাইটোকাইন রিলিজ করে। নর্মালি যেরকম সাইটোকাইন কনভেনশনাল অ্যান্টিজেন প্রেজেন্টেশনের মাধ্যমে যে পরিমাণ সাইটোকাইন রিলিজ হওয়ার কথা ছিল, তার থেকে অধিক পরিমাণে সাইটোকাইন রিলিজ করে। তোমরা সকলে জানো সাইটোকাইন হচ্ছে গিয়ে প্রোটিন ইন নেচার, যেগুলো সবগুলো সেল থেকে রিলিজ হয়। এই সাইটোকাইন যদি অতিরিক্ত পরিমাণে রিলিজ হয়, অ্যাবনর্মাল অ্যামাউন্টে রিলিজ হয়, তাহলে সেটা আমাদের শরীরে বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, ঠিক আছে? তাহলে সুপার অ্যান্টিজেন কি হলো? সুপার অ্যান্টিজেন আর আনইউজুয়াল ব্যাকটেরিয়াল টক্সিন not processed by antigen presenting cell bind directly to the outside of MSC2 molecule, activate large number of helper T cell and leads to release of large amount of cytokine. অনেকগুলো সাইটোকাইন রিলিজ করে। তাহলে এই প্রচুর পরিমাণে সাইটোকাইন যদি রিলিজ করা হয়, তাহলে বিভিন্ন রকম টক্সিক ইফেক্ট দেখা যায় বডিতে, বিভিন্ন রকমের টক্সিক এফেক্ট দেখা যায়, ঠিক আছে? এই টক্সিক এফেক্ট গুলা অনেক রকম হতে পারে, লাইক নশিয়া, ভমিটিং ফলোড বাই ডায়রিয়া, তারপরে জয়েন্ট ইনফ্লামেশন ইত্যাদি। হ্যাঁ, মানে খুব খারাপ একটা কন্ডিশন তারা ক্রিয়েট করে। তাহলে সুপার অ্যান্টিজেন কিন্তু বেসিক্যালি খুবই খারাপ। আর সুপার অ্যান্টিজেন গুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়াল টক্সিন। ব্যাকটেরিয়া অনেক সময় ডাইরেক্টলি ক্ষতি করে না, সে যে টক্সিনটুকু লিবারেট করে, এক্সোটক্সিন এন্ডোটক্সিন তোমরা পড়ছো, এই এক্সোটক্সিন গুলো যখন লিবারেট করে, এই এক্সোটক্সিন গুলাই বিভিন্ন রকম অ্যাডভার্স ইফেক্ট তৈরি করে, ঠিক আছে? তাহলে এই সুপার অ্যান্টিজেনটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো কিছু কিছু সুপার অ্যান্টিজেনের এক্সাম্পল আছে, যেমন টক্সিক শক সিনড্রোম টক্সিন 1, এটা স্টেফাইলোকক্কাস অরিয়াস থেকে তৈরি হয়। তারপরে স্টেফাইলোকক্কাল এন্টেরোটক্সিন,
স্ট্রেপ্টোকক্কাল, পাইরোজেনিক, এক্সোটক্সিন। এই তিনটা এক্সাম্পল মনে রাখতে হবে। এই যে আমরা ক্যান্টিনে খাবার পরে অনেকের গ্যাস্ট্রোএন্টেরাইটিস দেখা যায়, ভমিটিং ফলোড বাই ডায়রিয়া। ঠিক আছে, বেসিক্যালি এগুলো স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে হয়। যেমন ফিশ চপ, অনেকে দোকান থেকে ফিশ চপ কিনে খাও, ফিশ চপে কোনো রকমের স্মেলে চেঞ্জ নাই, সবকিছু ঠিক আছে, খেতেও মজা, খাইলা, কিন্তু দেখা যায় যে ওখানের মধ্যে স্টেফাইলোকক্কাস অরিয়াস জন্মায়, টক্সিন আগে থেকে লিবারেট করে রাখছে। তাহলে তুমি স্টেফাইলোকক্কাস এবং তার টক্সিন সহ তুমি খেয়ে ফেললা, আর এই টক্সিনটুকু কি করলো, এই গ্যাস্ট্রোএন্টেরাইটিসটা ইনিশিয়েট করলো। ঠিক আছে, তো ওই জন্য আসলে দেখা যায় যে খাবার দাবার কিনে আনছো, খাবার টেস্টও ভালো, কোন রকম বাজে স্মেল বা কোনো কিছু ছিল না, বাসি ছিল না, কিন্তু কিন্তু কি হলো, গ্যাস্ট্রোএন্টেরাইটিস দেখা গেল, এরকম হতে পারে। ঠিক আছে, আর এগুলো বেসিক্যালি হয় স্টেফাইলোকক্কাল এন্টেরোটক্সিনের মাধ্যমে। এরপরে পরীক্ষার জন্য আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গিয়ে হ্যাপটেন। এখানে তোমাদেরকে আমি বলে রাখি, যে ফরেন বডি শরীরে ঢোকার পরে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিজেন। সোজা বাংলা, যে ফরেন বডি শরীরে ঢোকার পরে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় তাকে বলে অ্যান্টিজেন। আর যে ফরেন বডি শরীরে ঢোকার পরে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় না তাকে বলা হয় হ্যাপটেন। তাহলে অ্যান্টিজেন আর হ্যাপটেনের মধ্যে এই একটা ডিফারেন্স মনে রাখলে হবে। যে ফরেন বডি শরীরে ঢোকার পরে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় না তাকে বলে হ্যাপটেন, আর যে ফরেন বডি শরীরে ঢোকার পরে তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয় তাকে বলা হয় অ্যান্টিজেন। ওকে, তাহলে হ্যাপটেন কি? হ্যাপটেন আর লো মলিকুলার ওয়েট কম্পাউন্ড that are not immunogenic by themselves but become immunogenic when they are conjugated to high molecular weight protein. হ্যাপটেনের একটা এক্সাম্পল হচ্ছে কি পেনিসিলিন। ঠিক আছে, পেনিসিলিন খাওয়ার পরে আমাদের শরীরে কিছু প্রোটিন যখন পেনিসিলিন কম্পাউন্ডের সাথে অ্যাড হয় তখন দেখা যায় ওই পেনিসিলিনের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। নরমালি পেনিসিলিনের এগেইনস্টে কোনো অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা না, কিন্তু পেনিসিলিন বডিতে এন্টার করার পরে আমাদের যদি বডির কোনো প্রোটিন তার সাথে অ্যাটাচ হয়ে যায় তখন অ্যান্টিপেনিসিলিন অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে একটা এক্সাম্পল অফ হ্যাপটেন। নরমালি পেনিসিলিনের এগেইনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হওয়ার কথা না, কিন্তু কখনো কখনো যদি বডি প্রোটিনগুলো অ্যাটাচ হয়ে যায় তখন তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, সো হ্যাপটেন হবে লো মলিকুলার ওয়েট আর যে কোনো অ্যান্টিজেন হবে হাই মলিকুলার ওয়েট। সো আরেকটা আছে অ্যাডজুভেন। অ্যাডজুভেনটা তোমাদের জন্য লাগবে না, এটা আমি আর পড়ালাম না। সো আজকে আমাদের অ্যান্টিজেন কিন্তু কমপ্লিট। ঠিক আছে, পরবর্তী ক্লাসে আমরা অ্যান্টিবডি নিয়ে আলোচনা করব, তারপরে আমরা হাইপারসেনসিটিভিটি পড়ায় আমাদের রেগুলার টপিকসে চলে যাব। ঠিক আছে, তাহলে এই যে তোমাদেরকে আমি যেটা বললাম যে পয়েন্টগুলা, প্রথমে আমরা যেটা আলোচনা করলাম ইন্ট্রোডাকশন অফ ইমিউন সিস্টেম, তার পাশাপাশি সেল অর্গান সোলিউবল কম্পোনেন্ট, তারপরে আমরা পড়লাম অ্যান্টিজেন, পড়বো অ্যান্টিবডি। ঠিক আছে, আর এর মাঝামাঝি একটা টপিক থাকবে কমপ্লিমেন্ট সিস্টেম। ঠিক আছে, সো অ্যান্টিবডি পড়ানোর পরে কমপ্লিমেন্ট সিস্টেমটুকু পড়াবো, তারপরে আমরা হাইপারসেনসিটিভিটিতে চলে যাব। তাহলে আপ টু দিস যদি আমরা রিভিউ করায় ফেলি, এগুলাই তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এইসব টপিক থেকে বেশি জিজ্ঞেস করা হয়। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এগুলা কিন্তু আগে নোট প্রোভাইড করছি, এগুলো একটু পড়ে নেবা। অ্যান্টিবডিটা আমি পরবর্তী ক্লাসে ধরবো, তোমরা আগে থেকে একটু পড়ে নাও, তাহলে ক্যাচ করতে সুবিধা হবে। ঠিক আছে, আমরা রিভিউ ক্লাসে কিন্তু বেশি সময় অতিক্রম করতে পারবো না। রিভিউ ক্লাসে যদি বেশি সময় নিয়ে ফেলি তাহলে রেগুলার টপিকসে গিয়ে কিন্তু তোমরা বিপদে পড়বে। ঠিক আছে, তাহলে রিভিউ ক্লাসগুলো আমরা চেষ্টা করতে হবে এক ক্লাসে যাতে কমপ্লিট হয়ে যায়। তো ঠিক আছে, আমি পার্সেন্টেজটুকু কল করে দিচ্ছি। স্যার আমাদের স্যার ফার্স্ট কার্ডের মধ্যে স্যার স্টেনিং মেথড, ব্যাকটেরিয়া কালচার এগুলো তো পড়ানো হয় নাই, এগুলো কি স্যার এখন পড়ানো হবে না পরে? এগুলো আসলে আমাদের পরিকল্পনা ছিল
মানে ওই সময় আমাদেরকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে স্টুডেন্টরা সপ্তাহে 1 দিন বা 2 দিনের জন্য কলেজে এসে ক্লাস করবে, এরকম একটা ওই সময় একটা ধারণা ছিল। ঠিক আছে, জি তো আমাদের তখন একটা পরিকল্পনা ছিল যখন স্টুডেন্টরা আসবে সপ্তাহে 1 দিন বা 2 দিনের জন্য, তখন এই প্র্যাকটিক্যাল জিনিসপত্র ট্রেনিং কালচার যেগুলো, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস, এগুলো তোমার নিজের হাতে করতে হবে, নিজের চোখে দেখতে হবে, তাহলে তুমি ধারণাটুকু পাবা। ঠিক আছে, বিভিন্ন রকম মিডিয়া, আমি হয়তো তোমাকে ছবিতে দেখালাম, কিন্তু তুমি যদি অ্যাকচুয়ালি নিজের চোখে দেখো তাহলে সেটা আলো ভালো করে মনে থাকবে। তো আমাদের এখনো পরিকল্পনা হচ্ছে যে তোমাদেরকে আনায় যদি প্র্যাকটিক্যাল গুলো একটু করাই ফেলতে পারি, তোমরা পরীক্ষা দেওয়ার জন্য যেরকম আসছো, তাহলে সেটাই তোমাদের জন্য বেটার হবে। না মাসিক স্যার আমাদের তো এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করতেছিল তো আমরা পাচ্ছিলাম না বন্ধের আগে। হ্যাঁ হ্যাঁ, এখানে তোমাদের একটু দুর্বলতা থাকবে স্বাভাবিকভাবে। তো আমরা এটা থিওরিটিক্যাল পোর্শনটুকু হয়তো দিয়ে দেব ছবি টবি দিয়ে, আমি স্যারের সাথে কথা বলে দেখি কি করা যায়। তবে এই বিষয়টা হচ্ছে কি একদম প্র্যাকটিক্যাল, তুমি নিজে স্ট্রেন করবা, স্ট্রেন করে তুমি মাইক্রোস্কোপের নিচে দেখবা গ্রাম পজিটিভ নাকি গ্রাম নেগেটিভ, এটার আসলে অন্য কোনোভাবে এটা করা সম্ভব না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালি, তুমি অর্গান একটা ভিসেরা তুমি নিজের হাতে না তুললে, একটা লিভার যদি ঠিক পজিশনে নিতে না পারো, এটা তুমি আসলে থিওরি দিয়ে হবে না, এটা প্র্যাকটিক্যালি করতে হয়, তাই না? এটাও সেরকম। তো দেখা যাক এই বিষয়ে কি করা যায়, শুধু স্টেন কালচার এই দুটো জিনিস আমাদের লাগে বিডিএস এর জন্য। আচ্ছা দেখা যাক, এটা আমি স্যারের সাথে আলোচনা করবো।